Islamic documentary channel, Golden Cast. সুলতান মাহমুদের মৃত্যুর পর সেলজুক রাজনীতিতে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। তার উত্তরসূরি আলপ আরসালান তখনও প্রাপ্তবয়স্ক হননি এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতাও তার মধ্যে ছিল না। যদিও ইস্পাহানে অবস্থানকালে সুলতান মাহমুদ তার ছেলে দাউদকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন, তবু বাস্তবে বিষয়টি এত সহজ ছিল না। বিভিন্ন অঞ্চলের শাসকরা ইতিমধ্যে দাউদের নামে খুতবা দেওয়া শুরু করলেও সেলজুক নীতি নির্ধারক সুলতান সানজারের অনুমোদন ছাড়া আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি করা সম্ভব ছিল না। এই অবস্থান থেকেই খলিফা অত্যন্ত কৌশলে ইমাদুদ্দিন জিঙ্কির সামনে সুলতান মাহমুদের মৃত্যুকে ঘিরে যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল সেই পথ রুদ্ধ করে দেন। যদি জিঙ্কি তখন এই সুযোগ কাজে লাগাতে পারতেন তবে রাজনৈতিক অঙ্গনে তার জন্য ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে যেত। তবে বাস্তবতা ছিল ভিন্ন। এর মধ্যেই জিঙ্কির অধীনে মসুলের এক সেলজুক আমিরকে ইরাকের সেলজুক সুলতান নিযুক্ত করা হয়। এই ঘটনা জিঙ্কিকে কার্যত সেলজুক আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। ফলস্বরূপ তিনি সুলতানের নামে ইরাকের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। পরবর্তী বছর আজারবাইজানের শাসক সুলতান মাসুদ ইবনে মোহাম্মদ ইরবিলের কর্তৃত্ব জিঙ্কির হাতে তুলে দেওয়ার বিনিময়ে ইরাকের সেলজুক সালতানাতের দাবিদার হিসেবে তার সমর্থন আদায় করে নেন। খলিফার আনুষ্ঠানিক সমর্থন পেতে এবং মাসুদের নামে খুতবা প্রবর্তনের লক্ষ্যে তারা উভয়ই বাগদাদের দিকে যাত্রার সিদ্ধান্ত নেন। কিন্তু রাজনৈতিক নাটক এখানেই শেষ হয়নি। মাসুদের ভাই সেলজুক শাহ ইবনে মোহাম্মদ মাসুদের আগেই বাগদাদ পৌঁছে যান এবং খলিফার কাছে নিজের নামে খুতবার দাবি জানান। খলিফা এই দাবিতে সম্মতি দেননি। এদিকে জিঙ্কির নেতৃত্বে সৈন্য সমাবেশের সংবাদ পেয়ে সেলজুক শাহ তার সেনাপতি কুরাজা সাকিকে উত্তর দিকে পাঠান। মাত্র 2 দিনের মধ্যেই বাহিনী সামারা পৌঁছে যায়। সামারা মালভূমির উল্টো পাশে কাসরুল মাসুকের কাছে দুই বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়। এই যুদ্ধে জিঙ্কি বাহিনী পরাজিত হয়, তার কয়েকজন সেনাপতি বন্দী হন এবং অবশিষ্ট সৈন্য নিয়ে তিনি ফুলুন হয়ে তিকরিতের দিকে সরে যান। তিকরিতের শাসক নাজমুদ্দিন ইবনে আইয়ুব তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেন এবং মসুলে ফিরে যাওয়া পর্যন্ত আতিথেয়তা দেন। এখানে জিঙ্কি তার বাহিনী নতুন করে সংগঠিত করেন, যদিও এর জন্য তাকে বিপুল অর্থ ও উপকরণ ব্যয় করতে হয়। এই সময় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন সেলজুক নীতি নির্ধারক সুলতান সানজার। ইরাকের সেলজুক সালতানাতকে নিজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনতে তিনি ইমাদুদ্দিন জিঙ্কি ও দুবাইস ইবনু সাদুকাকে একত্রিত করার পরিকল্পনা গ্রহণ করেন। তাদের নির্দেশ দেওয়া হয় বাগদাদে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুলতান সানজার ও তার মনোনীত শাসক তুগরিল ইবনু মুহাম্মদের নামে খুতবা চালু করতে হবে। জিঙ্কিকে বাগদাদের নিরাপত্তা প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং দুবাইসকে হিল্লার জায়গির দেওয়ার ঘোষণা আসে। ইমাদুদ্দিন জিঙ্কি বুঝতে পেরেছিলেন শেষ পর্যন্ত সানজারের পরিকল্পনাই সফল হবে, তাই তিনি প্রস্তাব মেনে নেন এবং নিজের লক্ষ্যপানে আরো এক ধাপ এগিয়ে যান। এদিকে মাসুদ ও সেলজুক শাহ উভয়ই উপলব্ধি করেন তাদের পারস্পরিক দ্বন্দ্বই সানজারের ক্ষমতা দখলের পথ সুগম করছে। তাই তারা ঐক্যবদ্ধ হলেও তাদের সম্মিলিত বাহিনী সানজারের বাহিনীর কাছে পরাজিত হয়। 526 হিজরি জুমাদ আল উখরায় তুগরিল ইবনু মুহাম্মদ ইরাকের সেলজুক সিংহাসনে বসেন। এরপর জিঙ্গি ও দুবাইস নিজ নিজ বাহিনী নিয়ে বাগদাদের দিকে অগ্রসর হন। রজব মাসের শেষে খলিফার বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা জড়িত হন এবং সেখানে তারা পরাজিত হন। জিঙ্কি ফিরে যান মসুলে, আর দুবাইস হিল্লা পুনর্দখলের ব্যর্থ চেষ্টা চালিয়েও যেতে থাকেন। শেষ পর্যন্ত 527 হিজরিতে সুলতান মাসুদ সুলতান সানজারের সমর্থনে ইরাকের সিংহাসনে বসতে সক্ষম হন। এইসব যুদ্ধ ও সংঘাত ইমাদুদ্দিন জিঙ্কির রাজনৈতিক ও সামরিক জীবনে গভীর প্রভাব ফেলে। একদিকে সেলজুকদের পারিবারিক দ্বন্দ্ব, অন্যদিকে আব্বাসী খেলাফতের সঙ্গে তাদের বিরোধ, সব মিলিয়ে জিঙ্কি ধীরে ধীরে একজন প্রভাবশালী আমির হিসেবে আত্মপ্রকাশ করেন। ইব্রিলের মতো গুরুত্বপূর্ণ শহরের কর্তৃত্ব লাভ করেন। বনু আইয়ুব পরিবারের সঙ্গে পরিচিত হন এবং একই সঙ্গে খেলাফতের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এরপর আসে মসুল অবরোধের অধ্যায়। খলিফা মুস্তারশিদ বিল্লাহ ইমাম আবুল ফুতু ইস্পাহানিকে জিঙ্কির কাছে পাঠান। কথোপকথনে উত্তেজনা সৃষ্টি হলে জিঙ্কি তাকে অপমান করেন। এর ফলে 527 হিজরিতে খলিফা 30,000 সৈন্য নিয়ে মসুল অবরোধ করেন। অবরোধ 3 মাস স্থায়ী হয়, কিন্তু শেষ পর্যন্ত খলিফা ব্যর্থ হয়ে বাগদাদে ফিরে যেতে বাধ্য হন। এইভাবে জিঙ্কি এক ভয়াবহ পরাজয় থেকে রক্ষা পান। পরবর্তী সময়ে খলিফা ও জিঙ্কির মধ্যে সাময়িক সন্ধি হলেও সুলতান মাসুদের সঙ্গে সংঘাত, খলিফার পরাজয় ও হত্যাকাণ্ড সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই এবং পরিবর্তনশীল মৃত্যুতা, এইসব কিছুর মধ্য দিয়ে জিঙ্কি অত্যন্ত কৌশলে নিজের অবস্থান ধরে রাখেন। শেষ পর্যন্ত সুলতান মাসুদের সাথে জিঙ্কির সমঝোতা হয়। বৈবাহিক সম্পর্ক, রাজকীয় ফরমান ও রাজনৈতিক সন্ধির মাধ্যমে তাদের সম্পর্ক দৃঢ় হয়। এই সমঝোতার ফলে জিঙ্কি ক্রুসেডারদের বিরুদ্ধে পূর্ণ মনোযোগ দেওয়ার সুযোগ পান। পরিশেষে বলা যায়, আব্বাসী খলিফা ও সেলজুক সুলতানদের মধ্যকার দীর্ঘ ক্ষমতার দ্বন্দ্বে ইমাদুদ্দিন জিঙ্কি ছিলেন এক অসাধারণ কৌশলী চরিত্র। কখনো যুদ্ধের ময়দানে, কখনো কূটনৈতিক টেবিলে তিনি সবসময় নিজের মূল লক্ষ্য সামনে রেখেছিলেন, মসুলকে কেন্দ্র করে একটি শক্তিশালী মুসলিম শক্তি গড়ে তোলা, যা ক্রুসেডারদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ সৃষ্টি করতে পারে। খলিফা তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেন।
যার মধ্যে হলো আল আমিরুল কাবির, আল আদিল, আল মুআয়াদ, নাসিরু আমিরুল মুমিনিন। এসব কেবল সম্মানসূচক শব্দ ছিল না, বরং সমকালীন রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা, প্রভাব ও বীরত্বের স্বীকৃতি ছিল। এইভাবে ইমাদউদ্দিন জিঙ্কি তার পুত্র নুরউদ্দিন মাহমুদের জন্য এক শক্ত ভিত গড়ে গিয়েছিলেন, যার থেকে জন্ম নেয় জিঙ্কি সাম্রাজ্য।